হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলাইসিস এই সংক্রান্ত থিওরি শেষ করেছিলাম এবং কিছু প্রবলেম সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা ফ্যারাডে লয়ের উপরে আরও কিছু প্রবলেম সলভ করব। তাহলে আজকের শুরুতে যে ধরনের প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে লেখো 1 নম্বর, এটা হচ্ছে ক্যালকুলেশন অফ চার্জ অন অ্যান আয়ন। একটা আয়নের উপরে চার্জ ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট এই টাইপের কোয়েশ্চেনটা ধরো হচ্ছে সে 1 মোল Cl মাইনাস আয়ন দেওয়া আছে, ঠিক আছে? এটার চার্জ ক্যালকুলেট করতে বলেছে। 1 মোল ক্লোরাইড আয়নের চার্জ কত? এখন সবথেকে আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে ক্লোরিন অ্যাটম যখন একটা ইলেকট্রন গেইন করে তখন Cl মাইনাস তৈরি হয়। এবার অ্যানায়নের ক্ষেত্রে এরকম, এটা যেমন সত্যি তেমনি ক্যাটায়নদের ক্ষেত্রেও তাই হয়। যে কোনো এলিমেন্টের অ্যাটম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে ক্যাটায়ন তৈরি হয়। অর্থাৎ এই যে নেগেটিভ চার্জটা বা পজিটিভ চার্জটা যেটা আসছে সেটার কারণ হচ্ছে ইলেকট্রনটা। তাহলে যতগুলো নেগেটিভ চার্জ এখানে ততগুলো ইলেকট্রন গেইন হয়েছে, বা যতগুলো পজিটিভ চার্জ ততগুলো ইলেকট্রন লস করেছে। তাহলে এই আয়নটার চার্জ মানে অ্যাকচুয়ালি ওই ইলেকট্রনটার চার্জ, যে ইলেকট্রনটা এরা লস করেছে বা গেইন করেছে, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এবার ভাবো, এটা যদি একটা ক্লোরিনের অ্যাটম হয়, তাহলে আর এটা যদি একটা ইলেকট্রন হয়, তাহলে আমরা বলবো যে Cl মাইনাসের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ যত তত। তাহলে এর চার্জ আমরা লিখতে পারি যে চার্জ অফ 1 ইলেকট্রন। একটা ইলেকট্রনের যা চার্জ Cl মাইনাসেরও তাই চার্জ। এবার যদি এটাকে 1 মোল অ্যাটম নেওয়া হয়, তাহলেও এখানে ও 1 মোল ইলেকট্রন গেইন করবে। তাহলে চার্জ কত হবে তখন Cl মাইনাসের? চার্জ অফ 1 মোল ইলেকট্রন। আর 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 ফ্যারাডে, তাই তো? আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি কী করি, আমরা এই মোলের পার মোল এই হিসাবেই আমরা ক্যালকুলেশন করি, কারণ পার অ্যাটম হিসাবে ক্যালকুলেশন করাটা খুব একটা সঙ্গত নয়। কারণ একটা অ্যাটম প্রিসাইসলি তো তার পরিমাপ করা অসম্ভব, একটা অ্যাটম নিয়ে তো কাজ করা যায় না। সেই জন্য আমরা পার মোলে কনসিডার করি। যখনই এরকম কোনো ইকুয়েশন লেখা থাকবে তখন এর চার্জ যদি ক্যালকুলেট করতে বলে তাহলে আমরা এই পার মোল হিসাবেই ক্যালকুলেট করব। সেই ক্ষেত্রে 1 মোল Cl মাইনাস আয়নের চার্জ মানে 1 মোল ইলেকট্রনের চার্জ, অর্থাৎ 1 ফ্যারাডে। একই কথা এর জন্যও অ্যাপ্লিকেবল, যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে একটা Na প্লাসের চার্জ মানে একটা ইলেকট্রনের চার্জ। সুতরাং 1 মোল Na প্লাসের চার্জ মানে 1 মোল ইলেকট্রনের চার্জ, অর্থাৎ 1 ফ্যারাডে। বোঝানো গেল? তাহলে এবার আমি এই এক্সপ্লেনেশনটা মুছছি, এটা তোমরা লিখে নাও ছোটো করে সাইডে। তাহলে আমরা বলতে পারি যে এটার চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, ঠিক আছে? যদি এটা 1 মোল না হয়ে 5 মোল হয়, 5 মোল আয়নের যদি চার্জ বের করতে বলে, তাহলে 1 মোলের যদি 1 ফ্যারাডে হয়, তাহলে 5 মোলের 5 ফ্যারাডে অবশ্যই। যদি এটা 5 মোল না হয়ে সাপোজ 3.55 গ্রাম Cl মাইনাস আয়ন বললো, তো এটার চার্জ কত? তাহলে এই মাসটাকে আগে আমাকে মোলে কনভার্ট করতে হবে। মাস থেকে মোলে যাওয়ার ফর্মুলা কি? মোল ইকুয়াল টু মাস বাই মোলার মাস। তাহলে Cl মাইনাসের মোলার মাস অর্থাৎ অ্যাটমিক মাস দিয়ে এটাকে আগে ডিভাইড করতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এত গ্রাম Cl মাইনাস মানে হচ্ছে 3.55 বাই 35.5 এত মোল Cl মাইনাস। তাহলে এটা কত হচ্ছে বলো? 0.1 মোল Cl মাইনাস। সুতরাং এর চার্জ হবে 0.1 ফ্যারাডে। এত মোল Cl মানে তো এত মোল ইলেকট্রনের চার্জ, সুতরাং সেম ফ্যারাডেই হবে। এইবার যদি এই পুরো পিকচারটা Cl মাইনাস না হয়ে, Cl মাইনাস তো একটা ইলেকট্রন ছাড়ছে, যদি এরকম হয় যে অনেকগুলো ইলেকট্রন লস করছে এরকম কোনো আয়ন, যেমন ধরো আমি যদি বলি যে এটা এক্সাম্পল ডি লেখো, আমি যদি বলি 1 মোল সালফেট আয়ন, এর চার্জ কত? তাহলে আমি আবারও আগেরটার মতন একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো, সালফেট আয়ন এই যে 2 মাইনাস মানে ওটা তৈরি হয়েছিল কিভাবে? দুটো ইলেকট্রনের ট্রান্সফারে। সাপোজ
সালফিউরিক অ্যাসিড যদি ভেঙে যায় তাহলে সালফেট তৈরি হয় আর দুখানে H+ তৈরি হয়। অর্থাৎ H+ তৈরি হলো মানে দুটো H অ্যাটম একটা একটা করে ইলেকট্রন ছাড়লো, সেই ইলেকট্রনগুলো নিল কে? সালফেট। তাহলে এর মাথায় 2- চার্জ আছে মানে হচ্ছে এটা আমরা লিখতে পারবো ইট গেইনড 2 ইলেকট্রন, মানে 1SO4 2- আয়ন গেইনড 2 ইলেকট্রন। তাই যদি হয় তাহলে 1 মোল SO4 2- আয়ন কতগুলো ইলেকট্রন নেবে? গেইনড, একটা যদি দুখানে ইলেকট্রন নেয় তাহলে 1 মোল কটা ইলেকট্রন নেবে? 2 মোল ইলেকট্রন নেবে 2 মোল ইলেকট্রন গেইন করবে। অর্থাৎ এর চার্জ কত হয়ে যাবে? 2 ফ্যারাডে। দেখো Cl- এর সঙ্গে এটা কিন্তু ডিফার করলো। Cl- 1 মোল Cl- এর চার্জ ছিল 1 ফ্যারাডে, এখানে চার্জ হয়ে গেল 2 ফ্যারাডে। কেন 2 ফ্যারাডে? কারণ এর মাথায় চার্জটা 2 আছে। এই 2টাই ডিনোট করছে যে 1 মোল সালফেটের মধ্যে 2 মোল, মানে 1 মোল সালফেট তৈরি হতে গিয়ে 2 মোল ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে। সুতরাং আমাকে যখন একটা জেনারেলাইজড ফর্মুলা বের করতে হবে, বিভিন্ন আয়নের চার্জ তো আলাদা আলাদা, কারোর 1- কারোর 2- কারোর 3- কারোর 1+, কারোর 2+, ঠিক আছে, যদি ক্যাটায়ন হয়, তাহলে আমাকে একটা সাধারণ একটা ফর্মুলায় আসতে হবে। তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে আমি যত মোল, এবার ধরো এটা 1 মোল হলো, 1 মোলের চার্জ হচ্ছে 2 ফ্যারাডে, তাহলে আবারও আমি যদি বলি যে 5 মোল সালফেট আয়নের চার্জ কত, তাহলে 5 মোল সালফেট আয়নের চার্জ হবে, 1 মোলে যদি 2 হয় তাহলে 10 ফ্যারাডে। তাহলে বেসিক্যালি আমরা কি করছি? চার্জটা যত আছে সেটাকে দিয়ে আমি মাল্টিপ্লাই করছি যে যত মোল আমার আয়নটা দিয়েছে। তাহলে এইখান থেকে আমাকে একটা জেনারেলাইজড ফর্মুলায় আসতে হবে, যে ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। ফর্মুলা অ্যাকচুয়ালি মনে রাখলেই হতো, কিন্তু এই প্রসেসটা করলে কী হবে, ফর্মুলাটা কেন এই ফর্মুলা সেইটা বুঝতে সুবিধা হবে, সেইটা বোঝা আমাদের খুব দরকার। তা নাহলে আমরা দুদিন পরেই ভুলে যাবো যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি কেন এরকম হয়েছিল, তখন অনেক কনফিউশন তৈরি হবে। তাহলে আমাদের এখান থেকে যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে টোটাল চার্জ ইকুয়াল টু টোটাল চার্জ অন অ্যান আয়ন। একটা আয়নের টোটাল চার্জ হচ্ছে ইটস ভ্যালেন্সি, ভ্যালেন্সি মানে এটাই, মাথায় যে চার্জটা আছে ওটাই ওর ভ্যালেন্সি, যোজ্যতা, ইন্টু যত মোল নিয়েছি সেটা, ইন্টু মোলস। তো এটাকে আমরা বক্স করে দিই, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। ভ্যালেন্সি Cl- 1 ছিল, তাই জন্য 5 মোলের জন্য 1 × 5 হয়েছিল, 5 ফ্যারাডে হয়েছিল, কিন্তু এখানে 2 × 5 তার মানে 10 ফ্যারাডে, রাইট। মানে 4টে এক্সাম্পল আমরা করলাম, ABCD। আরও কয়েকটা এক্সাম্পল দেখি। সাপোজ যদি বলে যে 0.02 মোল ফসফেট আয়ন, এটার চার্জ কত? তারপর ধরো বললো যে 0.5 মোল ম্যাগনেসিয়াম আয়ন, এর চার্জ কত? যদি এরকম বলে যে 0.14 গ্রাম নাইট্রাইড আয়ন, নাইট্রাইড, তারপর ধরো বললো 2.8 গ্রাম অ্যাজাইড আয়ন, অ্যাজাইড। এই পার্টিকুলার আয়নগুলোর নাম সংকেত বলে দেবে না, এইগুলো তোমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে এক্সামিনাররা এক্সপেক্ট করে। নাইট্রাইড আয়নের চার্জ হচ্ছে N, তার মাথায় 3-, ঠিক আছে। অ্যাজাইড আয়নটা মানে সিম্বল হচ্ছে N3, মানে 3খানা নাইট্রোজেন অ্যাটম মিলিয়ে একটা অ্যাজাইড আয়ন তৈরি হয়, এবং মাথায় চার্জ হচ্ছে 1টা। তারপর ধরো বললো তোমাকে যে 14.2 গ্রাম Cr2O7 2- আয়ন, এর চার্জ কত? তাহলে ফর্মুলা কী আছে বলো? যত মোল নিয়েছি তত ইন্টু ভ্যালেন্সি, তাহলে 0.02 × 3, তাহলে 0.06 ফ্যারাডে। আচ্ছা, এটা এখানে মেনশন করে নিয়ে হবে। টোটাল চার্জ অন অ্যান আয়ন, এইখানে ব্র্যাকেটে ইউনিটটা লেখো ফ্যারাডে। ফ্যারাডে ইউনিটে হচ্ছে এটা ফর্মুলা। এখন যদি কোনো সময় তোমাকে আয়নের চার্জ কুলম্ব ইউনিটে চায়, তাহলে যত ফ্যারাডে হলো এটা ইন্টু 96500, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটা কত হবে দেখো, 0.5 × 2 মানে 1 ফ্যারাডে। এত গ্রাম নাইট্রাইট, গ্রাম থেকে
মোলে আসতে হবে, মানে মোলার মাস দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে মোলার মাস কত দেখো, নাইট্রোজেন একটাই আছে, তাহলে 14 মোলার মাস হয়ে গেল। এইবার মানে আই মিন মোল হয়ে গেল। এইবারে ভ্যালেন্সি দিয়ে মাল্টিপ্লাই করে দাও 3 দিয়ে, তাহলে কত হচ্ছে দেখো, এটা মানে হচ্ছে 1/100 মানে 3/100 মানে 0.03 ফ্যারাডে। এটা দেখো আবারও মাস ডিভাইডেড বাই মোলার মাস। এইবার মোলার মাস কি, 3খানা নাইট্রোজেন আছে একটা আয়নের মধ্যে, তাহলে 3 × 14 মানে 42 ইন্টু কত, একটা আয়নের চার্জ হচ্ছে 1, তাহলে কত হয় বলো, 1.4 দিয়ে 3 না 1/15 ফ্যারাডে। ডাইক্রোমেট মানে হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে 52, তাহলে 52 ইন্টু 2 মানে 104, আর 7খানা অক্সিজেন 7 × 16 মানে 112, তাহলে 216। আমি এখানে একটু ভ্যালুটা চেঞ্জ করে নিয়েছি আপাতত ক্যালকুলেশনের সুবিধার্থে, মানে ওইরকম অড ফিগার পরীক্ষায় থাকবে না। তাহলে আমাদের মাস হচ্ছে 2.16/216 হচ্ছে মোলার মাস, তাহলে এই পেয়ে গেলাম মোল। তাহলে মোল ইন্টু ভ্যালেন্সি মানে হচ্ছে কত, 2, তাহলে এটা মানে হয়ে গেল কত, 100 মানে 0.01 তার মানে 0.02 ফ্যারাডে। ঠিক আছে, এই ধরনের আরও কয়েকটা দেখো। এই তিনটের সঙ্গে আগেরগুলোর ডিফারেন্স কি, আগেরগুলোতে একটা পার্টিকুলার আয়ন তার চার্জ বের করতে বলছিল, এখানে একটা সার্টেন প্রসেস, একটা রিয়াকশান হচ্ছে। এই রিয়াকশানে তোমার হচ্ছে যে কতটা চার্জ ট্রান্সফার হবে সেটা জিজ্ঞেস করেছে। কোশ্চেন হচ্ছে এটা যে হাউ মাচ চার্জ ইজ ট্রান্সফার্ড ইন দিস রিয়াকশান। এবার চার্জ ট্রান্সফার মানে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে ওইটাকে আমাকে দেখে নিতে হবে। এখন এই ক্ষেত্রে দুটোভাবে করা যায় এটা। এক হচ্ছে যদি আমি রিয়াকশানটাকে লিখে ব্যালেন্স করতে চাই, যেরকমটা আমরা শিখেছিলাম রেডক্স চ্যাপ্টার 11-এ, সেইটা করা যায়, অথবা অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কতটা হচ্ছে সেইটা করে করা যায়। তা দেখো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত, ক্রোমিয়াম ডাইক্রোমেটে +6 স্টেটে থাকে, আর এখানে তো +3 বোঝাই যাচ্ছে, তাহলে চেঞ্জ কতটা হচ্ছে 6 থেকে 3 মানে 3 ইউনিটে চেঞ্জ হচ্ছে। এবার দেখো ডাইক্রোমেটে একটা ডাইক্রোমেট আয়নে 2খানা ক্রোমিয়াম অ্যাটম রয়েছে। এবার এই যে আমরা উপরে যে অক্সিডেশন নাম্বারটাকে অ্যাসাইন করি, এটা সবসময় একটা অ্যাটমের জন্য আমরা অ্যাসাইন করি। অ্যাকচুয়ালি দুটো ক্রোমিয়াম তো রিয়াকশান করছে, তাই না? তাহলে দুটো ক্রোমিয়ামেরই অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হবে। তাহলে একটা ক্রোমিয়ামের যদি চেঞ্জ 3 ইউনিট হয়, তাহলে 2খানা ক্রোমিয়ামের জন্য টোটাল চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার কত হয়ে যাবে, 6। তাহলে এই যে 6টা অক্সিডেশন নাম্বার টোটাল চেঞ্জ হয়ে গেল 6। আমি যদি এখানে ইকুয়েশনটা লিখি মানে আয়ন ইলেকট্রন মেথডে, তাহলেও আমি দেখব যে 6টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। মোট কথা টোটাল চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার এটাই হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড। ঠিক আছে, তো সেইটা আমাকে জানতে হবে। তাহলে 1 মোল থেকে, তার মানে 1 মোল যদি রিয়াকশন করে তাহলে 6 মোল ইলেকট্রন ট্রান্সফার হবে। আমি যদি রিয়াকশনটা এখানে লিখিও, দেখো অল্টারনেট যে মেথডটা বলছিলাম Cr2O7 2- এটা অ্যাকচুয়ালি এখান থেকে তৈরি হবে Cr3+, না আমাদের ব্যালেন্স করতে হয় করে এখানে প্রয়োজনীয় সংখ্যক ওয়াটার মলিকিউল দিতে হয়, এখানে H+ দিতে হয়, আর তারপরে ইলেকট্রন দিতে হয়। তো দেখো 14 আর 2 মানে 12 আর 6 মানে 12টা প্লাস চার্জ, এদিকেও 12টা প্লাস চার্জ। তো এই হচ্ছে আমাদের রিয়াকশান। এখন এইটা কী করে করতে হয় এটা নিশ্চয়ই তোমরা জানো না, যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার রেডক্স চ্যাপ্টার রিভিশন করে নাও। তো এই যে 6টা ইলেকট্রন ট্রান্সফার হলো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই অক্সিডেশন নাম্বারের চেঞ্জ যে 6টা, এটা মানে আমার যে কোনো একটা মেথডে আমাকে করলেই হবে। আইদার টোটাল চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার বের করবো, অথবা কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেটা বের করবো। তো এটার মানেই তো হচ্ছে এটা যে একটা আয়ন যদি রিয়াকশান করে তাহলে তার জন্য 6টা ইলেকট্রন ট্রান্সফার হবে, অর্থাৎ 1 মোল যদি রিয়াকশান করে 6 মোল ইলেকট্রন ট্রান্সফার হবে। তাহলে 0.1 মোল রিয়াকশান করলে 6 × 0.1 মানে সেই আগের ফর্মুলায় চলে গেলাম আমরা, যে চার্জ ইন্টু হচ্ছে ইয়েটা নাম্বার অফ মোল। তা মানে ওখানে ভ্যালেন্সি ছিল, তো এখানে ভ্যালেন্সি না হয় এইটা নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার বা নাম্বার অফ অক্সিডেশন নাম্বার, টোটাল চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। তাহলে কতটা হবে, তাহলে টোটাল চার্জ ট্রান্সফার্ড কত হবে, 0.01 মোল না ইন্টু 6, তাহলে এত ফ্যারাডে হয়ে গেল, 0.06 ফ্যারাডে। ঠিক আছে,
পরেরটা দেখো আবারও, এবারে ম্যাঙ্গানিজ এখানে +7 স্টেটে থাকে, এখানে ম্যাঙ্গানিজ +2 বোঝাই যাচ্ছে, তাহলে চেঞ্জ হচ্ছে কত অক্সিডেশন নাম্বারের 5, এখানে 5ই হবে কারণ Mn তো একটাই আছে অ্যাটম 5, তাহলে 5 যদি চেঞ্জ হয় তাহলে আচ্ছা এখানে কিছু মেনশন করা নেই, অ্যাকচুয়ালি এটা তুমি ভেবে নাও যে 0.2 মোল যদি হয় তাহলে 1 মোলের জন্য 5টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাহলে টোটাল চার্জ ট্রান্সফার্ড ইকুয়াল টু দিস ইন্টু 5 এত ফ্যারাডে, মানে 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে হয়ে গেল। ঠিক আছে, পরেরটা দেখো, এটা যদি ধরো বললো যে 0.5 মোল, এখন এখানে মোল না থাকে এখানে মাসও থাকতে পারে দেওয়া, তাহলে মাসটাকে আগে মোলার মাস দিয়ে মানে ফর্মুলা মাস দিয়ে আগে ভাগ করতে হবে। যদি ফর্মুলা মাস ভাবি আমি, এখানে কথা হয় বলো তো, অক্সিজেন 4টে মানে 64, আর এটা হচ্ছে 24, 64 88, তাই তো, তাহলে 88 যদি হয়, আর আমি যেখানে 0.5 মোল না দিয়ে কোয়েশ্চেন যদি একটু অন্যরকম করি যে 4.4 গ্রাম দেওয়া আছে, 4.4 গ্রাম, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা অক্সালেট আয়ন, অক্সালিক অ্যাসিডের এনআইন, 4.4 গ্রাম অক্সালিক অ্যাসিড যদি অক্সালেট আয়ন যদি CO2-তে কনভার্ট হয়ে যায় তাহলে কতটা চার্জ ট্রান্সফার হবে। তাহলে আবারও দুটো মেথড, তাহলে প্রথমে দেখো এখানে +3 স্টেটে থাকে, অক্সালেট আয়নে কার্বন +3 স্টেটে থাকে, আর কার্বন ডাইঅক্সাইডে +4, তাহলে কতটা চেঞ্জ হচ্ছে 1 ইউনিট, অক্সিডেশন নাম্বার চেঞ্জ 1 ইউনিট, কিন্তু এখানে দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বনের জন্য টোটাল অক্সিডেশন নাম্বার চেঞ্জ 2 ইউনিট, তাই তো, তাহলে টোটাল চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার 2, তাহলে টোটাল চার্জ ট্রান্সফার্ড, ঠিক আছে, 4.4 ডিভাইডেড বাই 88 এত মোল হয়ে গেল, মাস বাই মোলার মাস ইন্টু 2, তাহলে এটা কত হয়ে গেল বলো 0.5, তাই তো, মানে 0.5 না অ্যাকচুয়ালি, আবার এখানে 2ও আছে, মানে 0.1 হয়ে গেল, এটা 0.1 ফ্যারাড, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই চার্জ ক্যালকুলেশন করার জন্য 3 রকমভাবে কোয়েশ্চেন আসতে পারে। এক হচ্ছে সার্টেন মোল দিয়ে দেবে, এত মোল আয়নের চার্জ কত, তাহলে সিম্পলি মোল যত আছে তত ইন্টু চার্জ, এবার মোলের জায়গায় মাস দেওয়া থাকবে, গ্রাম দেওয়া থাকবে, তাহলে মাসকে মোলার মাস দিয়ে ভাগ করব, তারপর চার্জ দিয়ে মানে ভ্যালেন্সি দিয়ে মাল্টিপ্লাই করব। সেকেন্ড টাইপ। থার্ড টাইপে হচ্ছে একটা পার্টিকুলার আয়নের কথা না বলে ওরা এরকম একটা রিয়াকশান দিয়ে দেবে। রিয়াকশানের ক্ষেত্রে কী করতে হবে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কতগুলো ট্রান্সফার হচ্ছে সেটা, অথবা টোটাল চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার কত হচ্ছে সেটা বের করবো, সেটা ইন্টু যত মোল বা যত গ্রাম দেওয়া থাকবে সেই হিসাবে মোলে কনভার্ট করে সেই হিসাবে করতে হবে। আশা করা যায় এই পুরো ব্যাপারটা বোঝানো গেল। এটা হয়ে গেল আমাদের আজকে ফার্স্ট টাইপ কোয়েশ্চেন। এইবার সেকেন্ড টাইপ কোয়েশ্চেন দেখো, 2 নম্বরটা দেখো, ফাইন্ড ভলিউম অফ ক্লোরিন ইভলভড ডিউরিং ইলেকট্রাইসিস অফ MgCl2 হুইচ প্রডিউসেস এত গ্রাম ম্যাগনেশিয়াম, এত গ্রাম ম্যাগনেশিয়াম তৈরি হয়েছে। আচ্ছা, এখানে যদি ভলিউম বলে যায়, একটা মিসিং আছে, এইখানটায় লিখে নাও ভলিউমের পাশে ব্র্যাকেটে @NTP, ঠিক আছে, এটা মিস হয়ে গেছে। তাহলে 4.8 গ্রাম ম্যাগনেশিয়াম তৈরি হচ্ছে যখন আমি MgCl2 ইউটিলাইজ করাচ্ছি, তাহলে ক্যাথোডে ম্যাগনেশিয়াম, অ্যানোডে ক্লোরিন। এবার যদি এতটা ম্যাগনেশিয়াম তৈরি হয় তাহলে কতটা ক্লোরিন তৈরি হবে, এই হচ্ছে কোয়েশ্চেন। এবার যেহেতু একই পরিমাণ চার্জ যাচ্ছে ক্যাথোডে এবং অ্যানোডে, তাহলে ক্যাথোডে যত ইকুইভ্যালেন্ট ম্যাগনেশিয়াম তৈরি হবে, অ্যানোডে তত ইকুইভ্যালেন্ট ক্লোরিন তৈরি হবে। ইকুইভ্যালেন্টটা সেম হবে, আমরা আগের দিন এটাই শিখেছিলাম। তাহলে আমরা বলতে পারি যে ইকুইভ্যালেন্ট অফ ম্যাগনেশিয়াম ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ ক্লোরিন। এবার ম্যাগনেশিয়ামের কী দেওয়া আছে দেখো, মাস 4.8 গ্রাম দেওয়া আছে। মাস থেকে আমরা যদি ইকুইভ্যালেন্টে ফিরে আসতে হয় কী করতে হবে, মাসকে প্রথমে মোলার মাস, তাই তো, আমরা দেখো আগের দিন এরকম কী করেছিলাম যে ইকুইভ্যালেন্ট থেকে ইকুইভ্যালেন্টকে আমরা ভাগ করেছিলাম এন ফ্যাক্টর দিয়ে, তাহলে আমরা পেয়েছিলাম মোলস, আর মোলসকে আমরা মাল্টিপ্লাই করেছিলাম মোলার মাস দিয়ে, তখন আমরা পেয়েছিলাম মাস। তাহলে এখন আমাকে উল্টো যেতে হবে, মাস থেকে মোলসে যেতে হবে, তাহলে মোলার মাস দিয়ে ভাগ করতে হবে। ম্যাগনেশিয়ামের মোলার মাস হচ্ছে 24, অ্যাটমিক মাস হচ্ছে 24, তারপরে মাল্টিপ্লাই করতে হবে আমাকে এন ফ্যাক্টর দিয়ে। ম্যাগনেশিয়াম MgCl2 তে ম্যাগনেশিয়াম Mg2+, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে এইটা হয়ে গেল ম্যাগনেশিয়ামের ইকুইভ্যালেন্ট। তাহলে এটাই হয়ে যাবে ক্লোরিনেরও ইকুইভ্যালেন্ট। তাহলে কত হচ্ছে এটা দেখো, এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 12, আর এটা 4, তাহলে 0.4। এটা হয়ে গেল ক্লোরিনেরও ইকুইভ্যালেন্ট, ম্যাগনেশিয়ামেরও ইকুইভ্যালেন্ট।
এবার ক্লোরিনের যদি ইকুইভ্যালেন্ট এটা হয় তাহলে এখান থেকে ক্লোরিনের আমাকে ভলিউমে যেতে হবে। তাহলে ভলিউম অফ ক্লোরিন কত হবে? ইকুইভ্যালেন্টকে এন ফ্যাক্টর দিয়ে ভাগ করব, ইকুইভ্যালেন্টকে এন ফ্যাক্টর দিয়ে ভাগ করব, করলে পাবো মোল। ক্লোরিনের এন ফ্যাক্টর আগের দিন বলেছিলাম 2, মোল পেয়ে গেলাম। মোল যদি পেয়ে গেলাম তাহলে এবার এনটিপিতে যেহেতু ভলিউম ক্যালকুলেট করতে হবে, 1 মোলের ভলিউম কত? 22.4 লিটার। তাহলে এত মোলের ভলিউম দিস ইন্টু 22.4 এত লিটার, তাহলে এটা হয়ে গেল 11.2। তাহলে ফাইনালি 8 আর 4.48 লিটার। ঠিক আছে, তাহলে খুবই সহজে ক্যালকুলেশন হয়ে গেল। খালি আমাদের ইকুইভ্যালেন্ট বের করতে হবে সবার আগে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইকুইভ্যালেন্ট বের করার পরে এই ছকটা মনে রাখলেই আমাদের কাজ হয়ে গেল। থার্ড প্রবলেমটা দেখো। থার্ড প্রবলেম হচ্ছে, বলছে হাউ লং উইল ইট টেক টু ডিপোজিট 90 গ্রাম অ্যালুমিনিয়াম, এটা ডিউরিং ইলেকট্রোলাইসিস অফ মল্টেন Al2O3। Al2O3 যদি আমি ইলেকট্রোলাইজ করি মল্টেন অবস্থায় তাহলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম তৈরি হয়। এবার ওরা বলছে যে 90 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি হতে যদি এতটা কারেন্ট পাস করানো হয় তাহলে কত সময় ধরে সেই কারেন্টটা পাস করাতে হবে। ঠিক আছে, এতটা যদি কারেন্ট পাস করাতে হয় এর উপর দিয়ে, তাহলে 90 গ্রাম অ্যালুমিনিয়াম পেতে গেলে কতক্ষণ ধরে কারেন্টটা পাস করাতে হবে। তাহলে আবারও যদি আমরা ইকুইভ্যালেন্ট, অ্যাকচুয়ালি দুটো মেথডে করা যায়, আমরা ইকুইভ্যালেন্ট মেথডটাই আমরা বেশি কমফোর্টেবল এবং বেশি তাড়াতাড়ি হয় বলে আমরা ওটাকেই প্রেফার করবো সবসময়। টেক্সট বইগুলোতে জেনারেলি অনেক লম্বা করে বিভিন্ন ধরনের মানে ফ্যারাডে ইকুয়েশন, ফার্স্ট ল, সেকেন্ড ল, কম্বাইন্ড ল এই সমস্ত ব্যবহার করে করা থাকে, কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট বের করলে কী হবে? তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে টাইম কমানো, পরিষ্কার কথা। সুতরাং কম টাইমে কী করে করবো সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা অন্য মেথডে যেতেই পারি, কিন্তু টাইম সেখানে বেশি লেগে যাবে। তাহলে ইকুইভ্যালেন্ট কী করে বের করবো? ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে কি, মাস, এই যে মাস দেওয়া আছে, মাসকে কী দিয়ে ভাগ করব? এন ফ্যাক্টর দিয়ে ভাগ করব, মোলার মাস দিয়ে ভাগ করব। মোলার মাস মানে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস, মাল্টিপ্লাই করবো এন ফ্যাক্টর দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো ইকুইভ্যালেন্ট। এবার এন ফ্যাক্টর কত? অ্যালুমিনিয়াম দেখো, অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম অ্যাকচুয়ালি 3+ হয়, আর অক্সিজেন 2- হয়, মানে এন ফ্যাক্টর 3। তাহলে এই হয়ে গেল আমাদের ইকুইভ্যালেন্ট অফ অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে 10 ইকুইভ্যালেন্ট অ্যালুমিনিয়াম তৈরি হয়েছে। এবার 10 ইকুইভ্যালেন্ট তৈরি হতে ওই যে কত সময় সেটা বলেছে। আমরা ইকুইভ্যালেন্টের ফর্মুলা আগের দিন কী করলাম? দিস ইকুয়াল টু I × T/96500 করলাম না, তাই তো? এটা কম্বাইন্ড ল থেকে এই ফর্মটা এসেছিল। তাহলে I হচ্ছে 125 অ্যাম্পিয়ার, T সেকেন্ড, 96500, দিস ইকুয়াল টু কত? 10 ইকুইভ্যালেন্ট, তাই না? তাহলে T ইকুয়াল টু কত? 10 × 96500, 125। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে যদি ভাগ করা যায় এটাকে কত হবে? 4 × 25 তো 100 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? 25 না? 5 দিয়ে করে দিই, 5 5 18 90, 5 19 95 3। তাহলে 0 0 6 এখানে 38/5। ঠিক আছে, এত সেকেন্ড তো আনসারটা থাকবে না, আনসারে তো মিনিটে বা তোমার ঘন্টায় থাকবে। তাহলে আমরা যদি এটাকে 5 তো 3600 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে আওয়ার। ঠিক আছে, 36 আর 386, 360 আর 26, 5 × 7 = 35, 36, আবারও 5 × 7 = 35, 36 × 2 = 72, ওই 2.24 হবে, 2.1 2.2 এরকম কিছু একটা হবে, 2.1 হবে, নিয়ারলি ইকুয়াল টু, মানে অ্যারাউন্ড 2 ঘন্টা মতো সময় লাগবে। সময় ধরে আমাকে ওই কারেন্টটা পাস করাতে হবে। অ্যাপ্রক্সিমেটলি একটা আনসার এলো। আমরা MCQ টাইপ থাকলে আমরা অপশান দেখে আরও সহজে চুজ করতে পারবো ব্যাপারটা। ঠিক আছে, ফোর্থ প্রবলেমটা দেখো। আচ্ছা, 4টায় বলেছে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করানো হয়েছে 30 সেকেন্ড ধরে, 30 মিনিট ধরে
তাহলে এত গ্রাম 0.3 গ্রাম কপার জমা হয়েছে, তার ডাব্লু দিয়ে দিয়েছে। আর ক্যালকুলেট করতে বলছে ইসিই, ইসিই মানে জেড, জেড ক্যালকুলেট করতে বলছে। ডাব্লু আর জেডের ফর্মুলা আমরা ফার্স্ট ল থেকে পাই না, ডাব্লু ইকুয়াল টু জেড কিউ, মানে জেড ইন্টু আই ইন্টু টি। তাহলে জেড ইকুয়াল টু কী হবে, ডাব্লু বাই আই টি। তাহলে 0.3 হচ্ছে ডাব্লু, আর 0.5 হচ্ছে আই, আর টি হচ্ছে কত 30 মিনিট, মানে 30 ইন্টু 60। তাহলে কত হচ্ছে বলো, এটা অ্যাকচুয়ালি 100 হয়ে গেল। তাহলে 0.5 ইন্টু 60, তাই তো 30, মানে 1/3000, 1/3000 এত গ্রাম কুলম ইনভার্স। ঠিক আছে, এবার এটাকে তুমি ফ্র্যাকশন নিয়ে যেতে পারো, 0.0003 এসব হবে। পরেরটা দেখো, দেখো 5টায় বলছে 300 ml অফ ইলেকট্রোলাইজড গ্যাস is produced when 5 ampere current is passed for 10 minutes। 10 মিনিট ধরে পাঠানো হয়েছে 5 ampere কারেন্ট থ্রু অ্যাসিডিফাইড ওয়াটার। অ্যাসিডিফাইড ওয়াটারকে তো অ্যাসিডিফাইড করতেই হয় যদি জলের তড়িৎ বিশ্লেষণ করতে হয়, আমরা জানি। এখন জলের তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস করলে হাইড্রোজেন তৈরি হয় ক্যাথোডে আর অক্সিজেন তৈরি হয় অ্যানোডে। এবার এদের এই যে মোল রেশিও, এটাই তো হচ্ছে এদের ভলিউম রেশিও, তাই না? তাহলে যদি টোটাল 300 ml গ্যাস তৈরি হয়, ইলেকট্রোলাইজড গ্যাস মানে হচ্ছে ইলেকট্রোলিসিস হওয়ার পরে যে গ্যাসগুলো তৈরি হলো, সুতরাং কিছু নাম বলেনি, মানে টোটালটাই আমি ধরবো। দুটো গ্যাসই তো হচ্ছে ইলেকট্রোলিসিস হওয়ার পরে তৈরি হয়েছে। তাহলে 300 ml এর মধ্যে যদি 2:1 রেশিও হয়, তাহলে 200 ml হচ্ছে হাইড্রোজেন আর 100 ml হচ্ছে অক্সিজেন। এটুকু বোঝা গেল। এইবার দেখো, ওরা আসলে বের করতে বলেছে ইসি মানে জেড। জেড বের করতে বললে আমরা জেনারেলি ওই ডাব্লু ইকুয়াল টু জেড আই টি এই ফর্মুলায় যাই। ঠিক আছে, তাহলে আই আর টি দেওয়া আছে, ওই যে 5 আর 10 মিনিট, মানে 10 ইন্টু 60। অ্যাকচুয়ালি জেড মানে আমি এখানে কী পাবো, ডাব্লু বাই আই টি। ডাব্লু হচ্ছে হাইড্রোজেনের মাস, কিন্তু আমাদের এখানে এসছে কি হাইড্রোজেনের ভলিউম। আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করার নেই, সেটা হচ্ছে এটা এনটিপি হবে। হ্যাঁ, এনটিপিতে এত ml ইলেকট্রোলাইজড গ্যাস পাওয়া গেছে। তাই যদি হয় তাহলে 200 ml এর মাস কত? মাস থেকে ভলিউমে যেতে গেলে কী করতে হয়? মাস আর ভলিউমের মধ্যে রিলেশন কি? দেখো, মাসকে যদি আমি মোলার মাস দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো নাম্বার অফ মোল। নাম্বার অফ মোলকে যদি আমি 22.4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি পেয়ে যাবো এসটিপিতে ভলিউম ইন লিটার। কিন্তু এখানে তো 200 ml আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে এটাকে 22,400 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এইটা হয়ে যাবে আমার 200, তাই তো? মাস বাই মোলার মাস মানে নাম্বার অফ মোল ইন্টু এত, মানে 1 মোলের তো এত ml হয়, তাহলে যত মোল আমার বেরোচ্ছে তার কত ভলিউম, সেটা ইকুয়াল টু 200 ml। তাহলে এখান থেকে আমি ডাব্লু কি পেয়ে যাবো, ডাব্লু ইকুয়াল টু আমি পেয়ে গেলাম যে 200 ইন্টু মাস মানে হচ্ছে মোলার মাস হচ্ছে 2 হাইড্রোজেনের, আর 22,400 তার মানে হচ্ছে 4, অ্যাকচুয়ালি এটা 112, আর এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কত 56, মানে 1/56 হয়ে গেল হাইড্রোজেনের মাস এত গ্রাম। তাহলে এবার এটা এখানে বসিয়ে দিই, তাহলে 1/56 আর হচ্ছে তোমার 5 অ্যাম্পিয়ার আর 10 মিনিট, 10 ইন্টু 60, তাহলে এত যা হবে এটা এত গ্রাম কুলম ইনভার্স, গ্রাম কুলম ইনভার্স এটা হয়ে গেল। তাহলে কত হচ্ছে 600 আর 5 3000, 3000 ইন্টু 56, 3000 ইন্টু 56, তাহলে 168, 3টে 0, এত গ্রাম কুলম ইনভার্স। এবার এটা যা হবে হবে আনসার। ঠিক আছে, তাহলে আচ্ছা এটাই তো বের করতে বলেছে। ঠিক আছে, এইবার পরেরটা দেখো। চারটা আমি একটু উপরে লিখেছি আবার নতুন করে। হোয়াট অ্যামাউন্ট অফ অ্যাসিডিফাইড ওয়াটার উইল বি ডিসোসিয়েটেড ইফ 10 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ ফ্লোন থ্রু ইট ফর 2 আওয়ার্স। তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করা হয়েছে 2 ঘন্টা, মানে এত সেকেন্ডের জন্য। তাহলে এত কুলম বাই 96500, এত ফ্যারাডে, মানে আইটি বাই 96500। সেটা কাকে ডিনোট করে? যত ইকুইভ্যালেন্ট অফ হাইড্রোজেন আর যত ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন তৈরি হবে অ্যাট এসটিপি, মানে ক্যাথোড এবং অ্যানোডে। এবার বলছে যে আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তাহলে কতটা হাইড্রোজেন তৈরি হয় সেটা জানলেই আমরা কতটা অ্যামাউন্ট অফ
ওয়াটার ডিসোসিয়েটেড হয়েছে সেটা বের করতে পারবো। কী করে বের করতে পারবো? দেখো, ওয়াটার যখন ডিসোসিয়েটেড হয় তখন এইভাবে ডিসোসিয়েটেড হচ্ছে, তাই তো? তাহলে এটা যদি 2 মোল হয় তাহলে এটাও 2 মোল। তাহলে 1 মোল ওয়াটার ডিসোসিয়েটেড হয়ে 1 মোল হাইড্রোজেন তৈরি করছে। তাহলে আমি যদি এই ইকুইভ্যালেন্ট অফ হাইড্রোজেনটাকে, আমি হাইড্রোজেনটা নিয়েই কাজ করছি, দুটো নিয়ে অক্সিজেন নিয়ে কাজ করার দরকার নেই। তাহলে আমি যদি এই ইকুইভ্যালেন্টটাকে মোলে কনভার্ট করতে পারি, ইকুইভ্যালেন্ট থেকে মোলে যাওয়ার ফর্মুলা কি? ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। তাহলে দিস ইকুয়াল টু, দেখো এন ফ্যাক্টর তো হাইড্রোজেনের কত? 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে এই 2টা আউট হয়ে গেল। তাহলে এত মোল হাইড্রোজেন তৈরি হয়েছে। তাহলে যত মোল হাইড্রোজেন তৈরি হবে তত মোলই জল ডিসোসিয়েটেড হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসোসিয়েটেড ইকুয়াল টু 10 × 3600 বাই 95600 মোল। এত মোল জল মানে হচ্ছে, এটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? মোল থেকে অ্যামাউন্ট বলেছে তো, অ্যামাউন্ট মানে আমরা অ্যাকচুয়ালি জলের মাসটা বের করতে চাইছি। অ্যামাউন্ট মানে কতটা জল। তাহলে n ইকুয়াল টু W/m। তাহলে মাস ইকুয়াল টু মোল ইন্টু মোলার মাস। তাহলে কি আমাকে 18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এত গ্রাম বলতে পারবো আমি জলের অ্যামাউন্টটা। এবার এটা ক্যালকুলেট করলে যা হবে সেটাই, ঠিক আছে? এটা ক্যালকুলেট করাটা একটু গণ্ডগোলের। একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষার সময় কিন্তু এইরকম অড ক্যালকুলেশন দেবে না। মানে আমাদের নিট বা জেইতে যা কোশ্চেন হবে, এত উল্টোপাল্টা ফিগার থাকবে না, এমনই ফিগার থাকবে যেটা খুব সহজে ক্যালকুলেট করা যায়। দেখো 7টা বলছে 4.82 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানো হয়েছে থ্রু অ্যাসিডিফাইড ওয়াটার 30 মিনিট ধরে। তাহলে ফাইন্ড মাস অ্যান্ড ভলিউম অ্যাট এসটিপি অফ H2 অ্যান্ড O2 আছে। H2 O2 দুটোরই ভলিউম বের করতে হবে, আবার মাসও বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা করি যে ইকুইভ্যালেন্ট অফ হাইড্রোজেন আর ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন যতটা তৈরি হবে সেম হবে। কার সেম হবে? যত ফ্যারাডে তড়িৎ পাঠানো হয়েছে। কত ফ্যারাডে? 4.82 ইন্টু 30 মিনিট, না 30 × 60 বাই 96500, ঠিক আছে? এত ফ্যারাডে চার্জ মানে এত ইকুইভ্যালেন্টের ফর্মুলা এটা ছিল IT/96500। তাহলে এটা আউট হয়ে গেল। এখন দেখো এখানে 100 লিখি। আচ্ছা, এই 4.82 প্রায় ডাবল হচ্ছে এটা। অ্যাকচুয়ালি 964 হয়, তো 965 একই ব্যাপার। আর এটা হয়ে গেল 3, তার মানে উপরে 9 আর নিচে 100। তাহলে এত ইকুইভ্যালেন্ট তৈরি হচ্ছে। এইবার ইকুইভ্যালেন্ট থেকে আমাদের যেতে হবে একবার মাসে, একবার যেতে হবে ভলিউমে, ঠিক আছে? তাহলে দেখো মাস অফ হাইড্রোজেন, মাস কী করে পাবো? ইকুইভ্যালেন্টকে ভাগ করবো এন ফ্যাক্টর দিয়ে, তাহলে পেয়ে গেলাম মোল থেকে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে পেয়ে গেলাম মাস। তাহলে অ্যাকচুয়ালি 9/100 গ্রাম হচ্ছে আমাদের হাইড্রোজেন তৈরি হচ্ছে। আর ভলিউম অফ হাইড্রোজেন কত? আবারও ইকুইভ্যালেন্ট বাই এন ফ্যাক্টর, মোল পেয়ে গেলাম। আর যেহেতু এসটিপিতে বলেছে, তাহলে এখানে 22.4 দিয়ে মাল্টিপ্লাই করলে এত লিটার হাইড্রোজেন তৈরি হয়ে গেল এসটিপিতে। তাহলে এটা হয়ে গেল তোমার 11.2 × 9, তাহলে তোমার হয়ে গেল 100.8 এত লিটার, ঠিক আছে? এই হয়ে গেল হাইড্রোজেন। আর অক্সিজেনের কী হবে? অক্সিজেনের অনায়াসেই বের করা যায়। হাইড্রোজেনের থেকে অক্সিজেনের ভলিউমটা হাফ হয়, একটু আগে করেছিলাম। তাহলে এটা 50.4 হয়ে গেল। আর এটা মাসটা বের করতে হবে অবশ্য। মাসটা কীভাবে করবো দেখো। তাহলে মাস অফ অক্সিজেন হচ্ছে ইকুইভ্যালেন্ট বাই এন ফ্যাক্টর হচ্ছে 4 অক্সিজেনের ইন্টু 32, তাই না? তাহলে কত হচ্ছে? 72/100, তার মানে 0.72 গ্রাম অক্সিজেন তৈরি হয়ে গেল। আর ভলিউমটা তো একই, মানে ভলিউম অফ অক্সিজেন আমরা লিখব 9/100/4 ইন্টু 22.4 লিটার। এটা অ্যাকচুয়ালি 5.6 হয়। তাহলে 5 50 0.504 লিটার।
0.5 আছে, এখানে আমি একটা গন্ডগোল করেছিলাম, অ্যাকচুয়ালি এখানে একটা 100 ছিল নিচে, মানে এটা 1.008 হবে, তাহলে ওটা তার হাফ হয়ে গেল 0.5, ঠিক আছে। দেখো এটা বোধহয় 8-এরটা ছিল, 8-এরটায় বলছে 241 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানো হয়েছে 1 ঘন্টা ধরে অ্যাকুয়াস NaCl সলিউশনে। বলছে ক্যালকুলেট মাস অফ NaOH অ্যান্ড ভলিউম অফ Cl2 গ্যাস হুইচ আর ফর্ম। আচ্ছা, অ্যাকচুয়ালি NaCl এর মানে অ্যাকুয়াস সলিউশনকে যদি ইলেকট্রোলাইজ করা হয় তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয়, আর সলিউশনে NaOH তৈরি হয়, মানে Na প্লাস আর OH মানে সলিউশনে থাকে, ওরা NaOH তৈরি করে দেয় সলিউশনে, এটা অ্যাকুয়াস। এবার কোনো একটা প্রোডাক্ট সেটা ক্যাথোডে হোক, অ্যানোডে মানে ইলেকট্রোডে তৈরি হোক বা সলিউশনে তৈরি হোক, সবারই যেহেতু একই পরিমাণ আমি চার্জ সবার কাছে যাচ্ছে, তাহলে সবারই ইকুইভ্যালেন্ট সেম হবে। তাহলে আমরা ফার্স্টে এটা লিখে নিই যে ইকুইভ্যালেন্ট অফ হাইড্রোজেন হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ ক্লোরিন আর ইকুইভ্যালেন্ট অফ NaOH। তো হাইড্রোজেনের এখানে আমাদের কোনো ব্যাপার নেই, খালি আমাদের NaOH আর ক্লোরিন বের করতে বলেছে। এবার কত ইকুইভ্যালেন্ট, যত ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে I/T, মানে 241 ইন্টু 60 বাই 96500, এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট, এবং এটাই হচ্ছে যত ফ্যারাডে চার্জ পাঠানো হয়েছে। তাহলে কত হচ্ছে দেখো, 241-এর সঙ্গে এটা অ্যাকচুয়ালি 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয় 4 দিয়ে করলে অ্যাকচুয়ালি 2964 হয়, তো যাই হোক এটাই হয়ে গেল। আর 36 আর 4 মানে 9, তাহলে 9 ইকুইভ্যালেন্ট করে সব তৈরি হবে। তাহলে আমরা যদি প্রথমে NaOH-টাকে দেখি, NaOH-টা কী হবে দেখো, 9 ইকুইভ্যালেন্ট, তো তাহলে ইকুইভ্যালেন্টকে ভাগ করলাম এন ফ্যাক্টর দিয়ে, NaOH-এর এন ফ্যাক্টর কত, Na প্লাস OH মানে 1, মাল্টিপ্লাই করলাম মোলার মাস দিয়ে, মোলার মাস হচ্ছে 40, হ্যাঁ 23 আর 16 আর 1 17, 23 আর 17 40, তাহলে এত গ্রাম আমার NaOH তৈরি হয়ে গেল, 360 গ্রাম, ঠিক আছে। আর ক্লোরিনে আমাকে বের করতে হবে ভলিউম, তাহলে ভলিউম অফ ক্লোরিন হচ্ছে ইকুইভ্যালেন্ট বাই এন ফ্যাক্টর 2, আর ভলিউম অ্যাট STP যেহেতু, তাহলে 22.4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এত লিটার, তাহলে এটা হয়ে গেল 11.2, 100.8 লিটার, বোঝা গেল। ভেরি সিম্পল, খালি আমাদের ইকুইভ্যালেন্ট বের করতে হবে। ইকুইভ্যালেন্ট দু একটা এক্সেপশনাল কেস আছে, যখন ওই জেড বের করতে হচ্ছিলো ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, সেই ক্ষেত্রে আমরা সরাসরি ফার্স্ট ল সেকেন্ড ল এই সমস্ত অ্যাপ্লাই করেছিলাম। আদারওয়াইজ ম্যাক্সিমাম টাইম আমরা যদি ইকুইভ্যালেন্ট বের করি তাহলে খুব তাড়াতাড়ি আমাদের সলভ হয়ে যাবে। পরেরগুলো দেখো 9 অঙ্কটা একটু অন্যরকম আগেরগুলোর থেকে। 50 ml 0.1 মোলার কপার সালফেট সলিউশন নেওয়া হয়েছে, এবার সেটাকে ইলেকট্রোলাইজ করা হচ্ছে, এত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করা হয়েছে 200 সেকেন্ড ধরে। তাহলে এখান থেকে আমি কতটা ইলেকট্রিসিটি পাস হয়েছে, কত ফ্যারাডে, সেখান থেকে কত ইকুইভ্যালেন্ট তৈরি হচ্ছে জিনিসপত্র, সেটা পেয়ে যাবো। এখন কপার সালফেট যখন আয়োনাইজড হয় Cu2+ আর সালফেট তৈরি করে, এবার এইটা চলে যায় কোথায়, ক্যাথোডে। ক্যাথোডে Cu2+ চলে যায়, গিয়ে কপার মেটাল তৈরি করে। তাহলে ন্যাচারালি Cu2+ যদি ক্যাথোডে যেতে থাকে আস্তে আস্তে, তাহলে সলিউশনের মধ্যে Cu2+-এর কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকবে। এবার সেটাই এখানে বলেছে যে ক্যালকুলেট চেঞ্জ ইন মোলার কনসেন্ট্রেশন অফ কপার অ্যান্ড সালফেট আয়ন আফটার ইলেকট্রোলাইসিস, অর্থাৎ যখন ইলেকট্রোলাইসিস শেষ হয়ে গেল তখন কতটা Cu2+ ক্যাথোডে গেল আর কতটা পড়ে থাকলো সলিউশনে, তো সেইটাই বের করতে হবে মেনলি আমাদের এখানে। আর অ্যাকচুয়ালি কী হয় এখানে 8টা লাইনও বলে দিই আমি। জলটা এখানে আয়োনাইজড হয় না, অ্যাকচুয়ালি H+ তৈরি করে আর অক্সিজেন তৈরি করে। জলটা অ্যাকচুয়ালি এখানে অক্সিডাইজড হয় আর কি। তো অ্যাকচুয়ালি O2 তো, তাহলে এটা 4 করে দিই, 4টে প্লাস মানে 4টে ইলেকট্রন। তো এই হলো আমাদের এটা অ্যানোডের ইকুয়েশন। এবার কেন অ্যানোড এরকম রিয়াকশন হয় তার ডিটেলে আমরা ওই কোয়ালিটেটিভ যখন পড়বো আমরা ইলেকট্রোলাইসিস নেক্সট ক্লাসে, তখন আমরা বলবো। আপাতত খালি এটুকু জানো যে এই অক্সিজেনটা তৈরি হয় হচ্ছে অ্যানোডে, আর কপার 2+, এটা না ঠিক, কপার 2+টা গিয়ে রিডিউসড হয় এবং কপার তৈরি করে, এই কপারটা তৈরি হয় ক্যাথোডে, ঠিক আছে। আর এই যে H+ তৈরি হলো, H+টা সলিউশনে থাকবে পড়ে। সলিউশনে যদি H+ থাকে আর সলিউশনে কে থাকবে, এই সালফেট, এদের কোনো ভূমিকা নেই। H+ আর এর দুজন সলিউশনে থেকে সলিউশনটা ফাইনালি অ্যাসিডিক হবে, সেজন্য
এখানে দেখো অলসো ক্যালকুলেট পিএইচ অফ দ্য সলিউশন, এটাও বলেছে। তাহলে এইটা আমাদের জেনে রাখতে হলো একটু ব্যাকগ্রাউন্ডে। এবার আসল কাজটা এবার করছি। এবার দেখো কপার সালফেট নিয়েছে হয়েছে কতটা, 50 ml 0.1 মোলার। এটা মানে কত অ্যাকচুয়ালি, 50 × 0.1 ml মানে এত মিলিমোল CO2+ আছে এখানে, মিলিমোল, তাই না? তাহলে অ্যাকচুয়ালি 5 মিলিমোল কপার 2+ এখানে রয়েছে সলিউশনে কপার সালফেটের মধ্যে। এবার আমার হচ্ছে 9.965 অ্যাম্পিয়ার 200 সেকেন্ড বাই 96,500 এত ফ্যারাডে চার্জ গেছে, সুতরাং এত ইকুইভ্যালেন্ট জমা হবে জিনিসপত্র। তাহলে ইকুইভ্যালেন্ট, অ্যাকচুয়ালি এটাকে আমি এখানে লিখি যে ইকুইভ্যালেন্ট অফ কপার যতটা তৈরি হচ্ছে ক্যাথোডে, সেটাই হবে ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন, তাই তো, অ্যানোডে। আর সেটাই হবে, ততটাই তৈরি হবে ইকুইভ্যালেন্ট অফ H+ কোথায়, সলিউশনে। যেহেতু সেম অ্যামাউন্টের চার্জ সলিউশনের মধ্যে যাচ্ছে, তাহলে যারা যারা নতুন করে তৈরি হবে সেটা ক্যাথোডে হতে পারে, অ্যানোডে হতে পারে, ইভেন সলিউশনেও হতে পারে, তাদের সবাইকারই ইকুইভ্যালেন্টটা সেম হবে। এবার সেটা কত, সেটা হচ্ছে এই ভ্যালুটা। তাহলে এটা কত হচ্ছে দেখো, এখানে মানে 1000 হয়ে গেল, 2/1000 মানে 2 × 10⁻³ এত ইকুইভ্যালেন্ট সব তৈরি হবে, ঠিক আছে? এবার প্রথম কথা হচ্ছে সালফেট আয়নের কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হবে না, কারণ সালফেট আয়ন যখন কপারটা ডিসোসিয়েট করে সালফেট তৈরি করবে, সালফেটটা সলিউশনই থেকে গেল, ও তো না ক্যাথোডে যাবে না অ্যানোডে যাবে, কোথাওই যাবে না। তাহলে প্রথমে আমরা ফার্স্ট পয়েন্টে এটা লিখে দেবো যে সালফেট 2- does not take part in reaction, so its concentration will not change, ঠিক আছে? কপারের কনসেন্ট্রেশন কতটা চেঞ্জ হবে দেখো। তাহলে এত ইকুইভ্যালেন্ট কপার তৈরি হয়েছে, ইকুইভ্যালেন্টকে যদি আমরা আচ্ছা আমরা এটাকে 2 মিলি ইকুইভ্যালেন্টও তো বলতে পারি, তাই না? 10⁻³ মানে মিলি। এবার ইকুইভ্যালেন্ট থেকে মোলে যেতে গেলে কী করতে হয়, এন ফ্যাক্টর দিয়ে ভাগ করতে হয়। তাহলে কপারের এন ফ্যাক্টর তো 2, CO2+, তাহলে এত মিলি মোল, সুতরাং 1 মিলিমোল হচ্ছে তোমার 1 মিলিমোল কপার তৈরি হবে বা অক্সিজেন তৈরি হবে বা কী বলে H+ তৈরি হবে। এখন আমরা নিয়েছিলাম কত মিলিমোল, 5 মিলিমোল CO2+ নিয়েছিলাম, রিয়াকশান করে গেছে কতটা, 2 মিলিমোল, 1 মিলিমোল। তাহলে পড়ে থাকলো কতটা কপার, 5 - 1 মানে 4 মিলিমোল পড়ে থাকলো। তাহলে আমরা এখানে লিখবো যে মিলিমোল অফ CO2+ লেফট আফটার রিয়াকশান কতটা পড়ে থাকলো, দ্যাট ইজ ইকুয়াল টু 5 - 1 মানে 4 মিলিমোল। এবার দেখো মিলিমোল পেয়ে গেলাম। এবার আমরা এটাও জানি যে ভলিউম অফ সলিউশন শুরুতেই দেওয়া ছিল 50 ml, তাহলে এখান থেকে আমরা কনসেন্ট্রেশন অফ CO2+ পেয়ে যাব, তাই তো? তাহলে কনসেন্ট্রেশন কত, কনসেন্ট্রেশন মিলিমোল বাই ভলিউম। এগুলো নিশ্চয়ই তোমরা আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছো। আয়নিক ইকুইলিব্রিয়ামটা খুবই এখানে কাজে লাগছে, ইলেকট্রোকেমিস্ট্রির প্রত্যেকটা পার্টে আয়নিক ইকুইলিব্রিয়াম ভরপুর। তাহলে এই হয়ে গেল আমাদের, এটা মানে আছে 8/100, তার মানে 0.08 মোলার। তাহলে এতটা CO2+ সলিউশনে থেকে গেছে, ঠিক আছে? আর নিয়েছিলাম কতটা, 0.1 মোলার। তাহলে চেঞ্জ কতটা হলো, দেয়ারফর চেঞ্জ ইন CO2+ কনসেন্ট্রেশন ইকুয়াল টু 0.1 - 0.08, তার মানে 0.2 মোলার। এইটা হচ্ছে চেঞ্জ, ঠিক আছে? সালফেটের কোনো চেঞ্জ হলো না, কারণ সালফেট রিয়াকশন করেনি, 0.1 মোলার ছিল প্রথমে, 0.1 মোলারই রয়ে গেল। আর বলেছে পিএইচ বের করতে, পিএইচ জানার জন্য আমাদের তো H+ কনসেন্ট্রেশন লাগবে। এটা যদি 2 মিলিমোল তৈরি হয় কপার, তাহলে H+ তৈরি হবে 2 মিলিমোল। এবার 2 মিলিমোল H+ 2 মিলিমোল CO2+ 2 মিলিমোল, তাহলে 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻⁻ 2 × 10⁻⁻ 2 × 10⁻⁻ 2 × 10⁻⁻ 2 × 10⁻⁻ 2 × 10⁻⁻ 2 × 10⁻⁻ 2 × 10⁻⁻ 2 × 10⁻⁻ 2 × 10⁻
সরি 2 মিলি ইকুইভ্যালেন্ট, 2 মিলি ইকুইভ্যালেন্ট যদি এটা তৈরি হয় তাহলে এটাও 2 মিলি ইকুইভ্যালেন্ট হলো। এবার ইকুইভ্যালেন্ট থেকে মোল যদি বের করতে চাই, NH+ মানে নাম্বার অফ মোল অফ H+ কত হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট মানে মিলি ইকুইভ্যালেন্ট বাই n ফ্যাক্টর। এবার H+ এর n ফ্যাক্টর কিন্তু 1। আমরা এতক্ষণ হাইড্রোজেন যখন করেছিলাম H2 তখন তার n ফ্যাক্টর ছিল 2। H+ এ যেহেতু চার্জ একটাই তাহলে n ফ্যাক্টর হচ্ছে 4, তার মানে 1। তার মানে যেটা ওর মিলি ইকুইভ্যালেন্ট সেটাই ওর হচ্ছে মিলি মোল সংখ্যা। তাহলে 2 মিলি মোল আমাদের এসে গেল H+ আয়নের সংখ্যা। তাহলে কনসেন্ট্রেশন অফ H+ মানে নাম্বার অফ মিলিমোল বাই ভলিউম অফ সলিউশন, তাহলে 0.04 মোলার। তাহলে সলিউশনের pH মাইনাস লগ অফ H+ কনসেন্ট্রেশন মানে মাইনাস লগ অফ, এটা কত লিখবো বলো তো, 4 × 10⁻²। এটার মানে কি হয় বলেছিলাম আগে, 2 মাইনাস লগ 4 হয়, 2 মাইনাস লগ 4 হয় তো, লগ 4 এ ভালো করো। এখানে আমাদের কিন্তু এগুলো সব মুখস্থই রাখতে হবে। 2 মাইনাস লগ 4, লগ 2 হচ্ছে অ্যাকচুয়ালি 0.3, তাহলে লগ 4 হচ্ছে, লগ 4 মানে 2 log 2, তাহলে 0.6 হয়ে গেল। হ্যাঁ, তাহলে 1.4, তাহলে pH অফ সলিউশন হয়ে গেল আমাদের 1.4। ওকে 10 জিঙ্ক রড অফ 1 গ্রাম, একটা জিঙ্কের রড যার মাস হচ্ছে 1 গ্রাম, ওকে ডোবানো হয়েছে একটা 100 ml 1 মোলার কপার সালফেট সলিউশনের মধ্যে। বলছে আফটার সাম টাইম কনসেন্ট্রেশন অফ কপার 2+ ওয়াজ ফাউন্ড টু বি 0.9 মোলার। 1 মোলার নিয়েছিল সলিউশন, কিছুক্ষণ পরে 0.9 মোলার হয়ে গেল। তার মানে কপার 2+ আয়ন যেটা কপার সালফেটের মধ্যে রয়েছে সে নিশ্চয়ই রিয়াকশান করেছে। অ্যাকচুয়ালি কপার সালফেট মানে কপার 2+ এর সঙ্গে কার রিয়াকশান হবে, Zn এর রিয়াকশান হবে, যেটাকে ডোবানো হয়েছে। তাহলে কপার তৈরি হবে আর Zn2+ তৈরি হবে। ঠিক আছে, তাহলে এইটা ছিল হচ্ছে 1 মোলার, হয়ে গেল 0.9 মোলার। তাহলে আমরা আগে দেখি যে 100 ml 1 মোলার মানে এখানে কতটা CO2+ ছিল। 100 × 1 অর্থাৎ 100 মিলিমোল CO2+ ছিল। মিলিমোল মানে 100 মানে হচ্ছে এবার তাহলে 100 × 2 মিলি ইকুইভ্যালেন্ট কপার 2+ ছিল, কারণ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মোল ইন্টু n ফ্যাক্টর, তো n ফ্যাক্টর 2, তাই 200 মিলি ইকুইভ্যালেন্ট কপার 2+ ছিল শুরুতে। এখানে লিখতে পারো বিফোর রিয়াকশান। ঠিক আছে, আর আফটার রিয়াকশান কি হচ্ছে, কতটা আছে 0.9 মোলার। তাহলে 0.9 মোলার মানে কত, সলিউশনের ভলিউম তো 100ই তো আছে, তাহলে 100 ml 0.9 মোলার মানে কত, 90 মিলিমোল, তাই না, 90 মিলিমোল। সুতরাং 180 মিলি ইকুইভ্যালেন্ট। তাহলে আফটার সাম টাইম যখন এতটা কনসেন্ট্রেশন বাকি আছে তার মানে 180 মিলি ইকুইভ্যালেন্ট বাকি আছে। তাহলে রিয়াকশান করে গেল কতটা, 200 - 180 মানে 20 মিলি ইকুইভ্যালেন্ট রিয়াকশান করেছে। তাহলে আমরা ওটা এখানে লিখি যে Cu2+ reacted equal to 20 মিলি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, 200 - 180 মানে 20 মিলি ইকুইভ্যালেন্ট। তার মানে 20 × 10⁻³ ইকুইভ্যালেন্ট, মিলি মানে 10⁻³ তাহলে এত ইকুইভ্যালেন্ট যদি কপার রিয়াকশান করে, তাহলে এই যে কপার 2+ যদি রিয়াকশান করে এত ইকুইভ্যালেন্ট, তাহলে অত ইকুইভ্যালেন্টই Zn2+ তৈরি হবে বা এটা তৈরি হবে, বা অত ইকুইভ্যালেন্টই Zn রিয়াকশান করবে, তাই না, সবার ইকুইভ্যালেন্ট তো সেম হবে। তাহলে আমরা এটা বলতে পারি এখান থেকে, দেয়ারফর Zn রিয়াক্টেড, কতটা Zn রিয়াকশান করেছে সেটাও হচ্ছে সেম ইকুইভ্যালেন্ট। এবার আমাদের কতটা অ্যামাউন্টের Zn রিয়াকশান করেছে সেটা বের করতে বলেছে এখানে। তাহলে Zn এর মাস বের করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্টকে মোলে আনতে গেলে n ফ্যাক্টর দিয়ে ভাগ করলাম, Zn এর n ফ্যাক্টর 2, আর মাসে আনতে গেলে আবার মোলার মাস দিয়ে মানে অ্যাটমিক মাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা হয়ে গেল 10⁻², -2 মানে হচ্ছে 0.653 গ্রাম। তাহলে এতটা Zn তৈরি হবে। ঠিক আছে, এটাই বোধহয় ছিল কোয়েশ্চেনে। পরেরটা দেখো, 11 নম্বরেরটা। 1 ফ্যারাড ইলেকট্রিসিটি পাস করেছে থ্রু 10 ml অ্যাকুয়াস NaCl সলিউশন। 10 ml অ্যাকুয়াস NaCl সলিউশন। অ্যাকুয়াস NaCl সলিউশনে কী রিয়াকশন হয় আমি একটু আগে বলেছিলাম পুরো একবার। আমরা কোয়ালিটেটিভ আলোচনার দিন নেক্সট ক্লাসে আমরা এগুলো কারণ সহ পড়বো। আজকে খালি এটুকু জানবো যে এখানে
ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন, অ্যানোডে তৈরি হয় ক্লোরিন, আর সলিউশনে তৈরি হয় OH মাইনাস। সলিউশনে OH মাইনাস কখন তৈরি হয়? যখন ক্যাথোডে H2 তৈরি হয় জল থেকে H2 তৈরি হয়, একই সঙ্গে জল থেকে OH মাইনাসটাও সলিউশনে তৈরি হয়, সলিউশনে থাকে আর কি। আর সলিউশনে থাকে হচ্ছে এখান থেকে তৈরি হওয়া Na+, দিয়ে ফাইনালি সলিউশনে কি তৈরি হয়? Na+ আর OH মাইনাস মিলিয়ে সলিউশনটা অ্যালকালাইন হয়ে যায়, ক্ষারীয় হয়ে যায়। তাই জন্য এবার সেই সলিউশনের pH কত হবে? নিশ্চয়ই 7-এর থেকে বেশি হবে। এবার কী হয়েছে দেখো, 1 ফ্যারাডে আমি ইলেকট্রিসিটি পাস করেছি, তাহলে 1 ফ্যারাডে যদি ইলেকট্রিসিটি পাস করা হয় তাহলে প্রত্যেকের 1 ইকুইভ্যালেন্ট করে তৈরি হবে। তাহলে 1 ইকুইভ্যালেন্ট অফ কী তৈরি হবে? হাইড্রোজেন, ক্লোরিন আর OH মাইনাস, প্রত্যেকের 1 ইকুইভ্যালেন্ট করে তৈরি হবে। এখন আমার দরকার খালি হচ্ছে 1 ইকুইভ্যালেন্ট অফ OH মাইনাস, এটা দরকার OH মাইনাস, কারণ আমাকে pH বের করতে হবে। এখানে কোয়েশ্চেন আমাকে বলেনি যে কত ভলিউম অফ হাইড্রোজেন তৈরি হচ্ছে, কত ভলিউমের ক্লোরিন তৈরি হচ্ছে, তাহলে আমাদের এগুলো দরকার হতো। তাহলে আমরা বলতাম যে 1 ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন তার মানে 1/2, মানে হাফ মোল হাইড্রোজেন, তার মানে 1/2 × 2 মানে 1 গ্রাম হাইড্রোজেন, এরকম বলতাম আমরা, বা ক্লোরিনের মাস বা ভলিউম বের করতে পারতাম। এখন আমাদের খালি এটা দরকার। এখান থেকে আমরা তাহলে কী চাই? প্রথমে কনসেন্ট্রেশন বের করতে চাই। কনসেন্ট্রেশন মানে কি? ইকুইভ্যালেন্ট বাই ভলিউম, ভলিউম 10 লিটার ছিল, ইকুইভ্যালেন্ট বাই লিটার বা মিলি ইকুইভ্যালেন্ট বাই ml, তা সেটাই হয়ে যায় মোলারিটি। 0.1 মোলার যদি OH মাইনাসের কনসেন্ট্রেশন হয় তাহলে সলিউশনের POH, অ্যাকচুয়ালি POH কত হবে? মাইনাস লগ অফ এটা, তার মানে 1, তাহলে সলিউশনের pH হয়ে গেল 13। ফার্স্ট পার্ট কমপ্লিট। এটা সেকেন্ড পার্ট, ক্যালকুলেট ভলিউম অফ 0.5 মোলার H2SO4 নিডেড টু নিউট্রালাইজ দ্য NaOH ফর্মড। NaOH কতটা তৈরি হয়েছে? 0.1 মোলার তৈরি হয়েছে NaOH, তাই তো? এইবার এই যে 0.1 মোলার তৈরি হলো, এবার NaOH এর ভলিউম কত? 10 তো। তাহলে আমরা এটা বলতে পারি, একটা ফর্মুলা তোমরা এটা নিশ্চয়ই জানো যে N1V1 = N2V2, বা আমরা এটাও বলতে পারি যে ইকুইভ্যালেন্ট অফ OH, যত ইকুইভ্যালেন্ট OH তৈরি হয়েছে তত ইকুইভ্যালেন্টই আমার অ্যাসিড লাগবে, H+ লাগবে রিঅ্যাকশন করাতে, তাই তো? তাহলে দেখো, সাপোজ আমি ধরে নিচ্ছি যে x ml H2SO4 দরকার, তাহলে x ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, মোলার থেকে এটাকে নর্মাল নিতে হবে। কেন? কারণ একটা সালফিউরিক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিডের মোলারিটি 0.5, তাহলে একটা সালফিউরিক অ্যাসিড থেকে 2 H+ তৈরি হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে তৈরি হওয়া H+ এর মোলারিটি ডাবল হয়ে যাবে, মানে এটা ডাবল হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 1 হয়ে গেল না, এটা ডাবল মানে। তাহলে আমরা বলতে পারি যে H+ এর কনসেন্ট্রেশন এটাও হয়ে গেল 1 মোলার, তাই তো? আর এটা হয়ে গেল তোমার 0.1 মোলার। তাহলে এবার এই ফর্মুলা চলে আসি আমরা, 1 মোলার ইন্টু x যেটা দরকার, আর এটা হচ্ছে 0.1 মোলার ইন্টু কত, এটা 10 ছিল না, 10 ml, 10 লিটার ছিল, 10 লিটার ছিল। আচ্ছা, তাহলে এটা আমি এটাকে x লিটার ভাবি, x লিটার, তাহলে x = হচ্ছে 1 লিটার। তাহলে ওই 10 লিটার 0.1 মোলার NaOH-কে প্রশমিত করতে 1 লিটার আমার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড লাগবে, ঠিক আছে? তাহলে আমরা বিভিন্ন রকমের প্রবলেম ইলেকট্রোলাইসিস এবং ফ্যারাডেস ল থেকে করলাম। অ্যাকচুয়ালি শুধু ফ্যারাডেস ল নয়, এখানে আমরা দেখলাম যে বিভিন্ন সময় রেডক্স বা আয়নিক ইকুইলিব্রিয়াম, এই সমস্ত কনসেপ্ট মিলেমিশে গেল আর কি। তো এই ধরনের আরও কিছু প্রবলেম তোমরা সলভ করো বই থেকে, তাহলে ব্যাপারটা আরও বেশি পরিষ্কার হবে, এবং যত তোমরা MCQ প্র্যাকটিস করবে তত এই ধরনের প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ করতে পারবে। আমরা নেক্সট ক্লাসে কোয়ালিটেটিভ ইলেকট্রোলাইসিস চালু করব, অর্থাৎ যেখানে আমরা এটা দেখব যে কোন ইলেকট্রোডে কোন পদার্থ তৈরি হবে ডিউরিং ইলেকট্রোলাইসিস। আজকের ভিডিও এইটুকুই থাকবে। যাওয়ার আগে আরও একবার তোমাদের জানাই যে নতুন ফেসবুক গ্রুপ আমরা চালু করেছি, সেই গ্রুপে তোমরা জয়েন করো। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গ্রুপে জয়েন করে তোমরা তোমাদের বিভিন্ন যে কোয়েশ্চেন্স বা কোয়ারিজ সেগুলো তোমরা দিতে পারো, পোস্ট করতে পারো গ্রুপে। আমি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোর আনসার করে দেওয়ার। তবে যাওয়ার আগে বলি যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই কেম গাইডেন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।